এই মুহূর্তে বাংলায় চর্চার শেষ নেই। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কে এগিয়ে কে পিছিয়ে, বামেরা কিভাবে ফিরছে, এরকম নানান অঙ্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে উঠছে, ভাসছে, চলছে, মানুষ কথা বলছেন। কিন্তু কতটা অথেন্টিক সেই সব অঙ্ক, সেটা নিয়ে কথা বলবো রবীন দেবের সঙ্গে। পরিসংখ্যান নিয়ে তার কাজ বরাবরের। এই রবীন্দা আমাদের বলতে পারবেন আসলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলার নানান অঙ্ক, নানান হিসেব। রবীন্দা, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। আমি অভিষেক সেনগুপ্ত। আমি আপনাকে একদম শুরুতে খুব স্পেসিফিক চলে আসছি যে এই যে বিভিন্ন এক্সিট পোল বিভিন্ন কথা বলছে, কেউ বিজেপিকে এগিয়ে রাখছে, কেউ তৃণমূলকে এগিয়ে রাখছে, কতটা বিশ্বাস করব কতটা বিশ্বাস করব না? দেখুন, এই যে এক্সিট পোল, ভোট ফেরত সমীক্ষা, এ আমাদের দীর্ঘদিন ধরে হয়ে আছে। মানব সভ্যতার অগ্রগতির প্রক্রিয়ায় নানা ধরনের চিন্তা ভাবনা, উদ্ভাবনী ক্ষমতা মানুষ আয়ত্ত করে এবং সেটাকে প্রয়োগ করে। সুতরাং নির্বাচনী ফলাফলের আগাম সমীক্ষা করা, এটা চলে আসছে অনেকদিন ধরে। অনেক ক্ষেত্রে সেগুলি প্রায় ফলাফলের সাথে মিলে গেছে, আবার অনেক ক্ষেত্রে উল্টোটা হয়েছে, একবারে সম্পূর্ণ বিপরীত। সুতরাং এইগুলি হতেই থাকবে। আবার নির্বাচন কমিশন তারাও কিছু বিভিন্ন সময়ে অনেক নিষেধাজ্ঞা জারি করেছে। এইগুলি সম্পর্কে তারা ভোট চলাকালীন করছিল, তখন বললো না ভোট শেষ হতে। কিন্তু এইবারের সমীক্ষায় আমি আরো অবাক হলাম। পশ্চিমবাংলার ক্ষেত্রে সর্বশেষ 29 তারিখ নির্বাচন ছিল, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটদানের সময় সীমা ইলেকশন কমিশন নির্ধারণ করেছে। এটাই নিয়ম যে 6টার মধ্যে যদি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ভোটদাতারা প্রবেশ করে, যদি লাইন দীর্ঘ থাকে, তাহলে সেই ভোট অনেক রাত পর্যন্ত চলে। এটা আগে অতীতেও চলেছে, এইবারেও চলেছে। কিন্তু আমরা কি দেখলাম, এই যে সমীক্ষা যারা করেছে তারা হঠাৎ ভোট ফেরত সমীক্ষা হবে, ভোটদান চলছে, তখনও ভোটদান কমপ্লিট হয়নি, কিন্তু তারা রেজাল্ট বের করে দেয় 6:30টার মধ্যে জানিয়ে দিল, 6টার আগে। টিভিতে 6টার পরে বলেছে, কিন্তু বিভিন্ন এজেন্সিতে আগেই দিয়ে দিয়েছে। আমি তো দেখেছি 6টার সময়। ফলে এইটার মধ্যে, কারণ এই যে আবার সব জায়গায় তো এখন প্রতিযোগিতামূলক, এটার মধ্যে কি অন্য কোনো ন্যারেটিভ? এই তো প্রতিযোগিতামূলক ব্যবস্থা চলছে, তো এখন সবকিছুতেই প্রতিযোগিতা, সাম্প্রদায়িকতায় প্রতিযোগিতা, মৌলবাদের প্রতিযোগিতা, অন্যায়ের প্রতিযোগিতা, কে কত লুট করতে পারবে, কে কত সব মানুষের আত্মসাৎ করতে পারবে, সবকিছুতেই প্রতিযোগিতা। তো এই ক্ষেত্রেও প্রতিযোগিতা। এই যে আপনি বললেন বিভিন্ন এখন এজেন্সি হয়ে গেছে যারা সমীক্ষা করে। আগে 2-3টে এতে নিয়েলসন নাম শুনেছি দীর্ঘদিন, তারা করে। আর আনন্দবাজার গোষ্ঠী, এরকম ইন্ডিয়া টুডে তারা করতো। এখন অনেক সংস্থা, চাণক্য থেকে শুরু করে কত সংস্থা এসছে, তার কোনো আমি এখন এক্সিস মাই ইন্ডিয়া তারাও করছে। এত ব্যতিক্রমটা এখানেই, যে কথা আমি বলতে যাচ্ছিলাম, যে 6টার আগেই সমীক্ষা হয়ে গেল। আবার এখন দেখছি আবার যারা নিজেদের একটু সুনাম, কারণ সুনামটা বাজার একটা খুব ক্ষীণ এখন, সুনামের দিকে নজর দেওয়া। কিন্তু যারা সুনাম রক্ষা করতে চায়, এই এক্সিস মাই ইন্ডিয়া, তারা সমীক্ষা করতে গেলে 70% কোনো উত্তরই দিচ্ছে না। তখন বলে এই সমীক্ষার কি মূল্য? আমার মনে আছে 2001 সালে যখন এই রাজ্যে স্লোগান উঠেছিল, হয় এবার নয় নেবার, মমতা ব্যানার্জি, তখন একটা উত্তেজনাকর অবস্থা। বিভিন্ন ধরনের এজেন্সি তারা রিপোর্ট দিয়ে দিচ্ছিল বামফ্রন্টের পরাজয় নিশ্চিত। আমি ভোটের আগের দিন, কাউন্টিং এর আগে, তারা টিভি তখন সমীক্ষা করত, মানে এই একমাত্র ছিল। কবি সুমন ও অ্যাঙ্কার ছিলেন, আর সব বিশেষজ্ঞরা, তাতে এসি নিয়েলসনের একজন প্রতিনিধি ছিলেন। তারা এরকম করে দিলেন। আলোচনার মধ্যে তখন পঙ্কজ ব্যানার্জি ছিলেন, তরুণ গাঙ্গুলি ছিলেন, পরশ দত্ত ছিলেন, কর্নেল সব্যরাজী বাগচি ছিলেন, প্রায় সবাই সবাই তারা একমত যে বামফ্রন্ট আসছে না। আর আমি একা ছিলাম ডিপেন্ড করা। তখন আমি এসি নিয়েলসনকে জিজ্ঞাসা করেছিলাম যে অমরজিৎ বন্দ্যোপাধ্যায় বলে ওনার প্রতিনিধি ছিল, উনি সবটা
বলেছেন। তখন বলছি যে 135 থেকে 45 প্লাস মাইনাস, আচ্ছা আচ্ছা, ওই সবসময় বলে ওরা হ্যাঁ। প্লাস মাইনাস কিছু। প্লাস মাইনাস, হ্যাঁ। তো আমি বললাম তো কিসের ভিত্তিতে করছেন? তখন বললো, আমি বললাম কিভাবে করছেন সমীক্ষা, হুম, আমার কোশ্চেন ছিল। তখন বললো আমরা র্যান্ডাম করেছি, 42টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি থেকে 150 করে ভোটারের মতামত নিয়েছি, আচ্ছা, ভোট ফেরত। তখন আমি বললাম যে 150 নিলেন, তো কোন কনস্টিটিউয়েন্সি থেকে হুম, নিয়েছি? যে কনস্টিটিউয়েন্সির ভোটার 68,000, হুম, আবার যে কনস্টিটিউয়েন্সির ভোটার 3,23,000। হুম, তখন এরকম, তখন তো ডিলিমিটেশন হয়নি, হুম, হুম, ফলে এরকম একটা অসমতা ছিল। হুম, তখন আমি বললাম 68,000-এর 150 হুম, যে ইন্ডিকেশন দেবে, হুম, আর 3 3,23,000 দেবে না সেটা। কি করে দেবে? হ্যাঁ, একটা কম্পোজিশন কিভাবে নিয়েছেন? তারপরে হয়তো স্পেসিফিক, তখন আমি বললাম যে আমি তখন বালিগঞ্জের এমএলএ ছিলাম, হুম, আমি বললাম আপনি যদি বালিগঞ্জে সাউথ পয়েন্টে নেন, হুম, সত্যবাম স্কুলে নেন, হুম, এক ধরনের ইন্ডিকেশন আসবে। হুম, আবার কসবা বালিকা বিদ্যালয়ে নেন, কারণ আরেক ধরনের চিত্তরঞ্জন স্কুলে নেন, তখন আরেকটা ইন্ডিকেশন আসবে, আপনি হুম, কোনটা নিয়েছেন। হুম, ও তখন আমি বলে আপনার এই সমীক্ষা কোনো মিলবে না। হুম, আমি বলতে বলতে ও 133, আমি বললাম নিয়ারলি 200 পাম্পরাম পাবে, হুম, এই কথাটা আমি বলেছিলাম। হুম। আমার রেজাল্ট পেয়েছিল 2000 আগে তাই 2001-এ 199 হুম, পেয়েছিল। ঠিক, ঠিক। ফলে আমার কথাটা হচ্ছে এই জন্য আমি সেকুলারিস্ট হয়ে যাই, হুম, যেটা আপনি বললেন যে আমি সেকুলারিস্ট, কিন্তু আমি একটা বিজ্ঞানের উপর বলেছিলাম হুম, যে আপনারা কখনো কখনো দেখাবার জন্য, এখন তো এটা পরিষ্কার দুই শাসক দল, তাতে তাদের অর্থের কোনো অভাব নেই। হুম, এখন চলছে নির্বাচন মানে মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মিডিয়া পাওয়ার, আর তার সাথে মেশিনারি পাওয়ার। আচ্ছা, এই 4M চলছে, 2M চালাচ্ছে মমতা আর মোদী আচ্ছা, সারা দেশ আর রাজ্য, আর এখন আর এখানেও আমাদের এম মনোজ অগ্রওয়াল, হ্যাঁ, মনোজ আগরওয়াল হচ্ছে সিইও, এখানেও এম। মাঝখানে সব আগের মনোজ দুই মনোজ, যিনি আমাদের চিফ সেক্রেটারি ছিলেন, কলকাতার হুম, হুম, পুলিশ অফিসার ছিলেন মনোজ ভার্মা, সিপি, সব এম দিয়ে চলছিল। এখন এম এর একটা ছড়াছড়ি চলছে, আচ্ছা, কিন্তু এম চলতে গেলে ভোটের মুখে আমি যেটা বলছি হুম, যে নির্বাচক মন্ডলী যা রায় দিয়েছেন হুম, সেটা এখন ইভিএম বন্দি আছে, হুম, 4 তারিখে খুলবে, হুম, রায় বেরোবে। মানুষ তার আগে সবসময় এটা হয়েছে, হুম, নির্বাচন ঘোষণার পর থেকে তাহলে এই হবে, এ জিতবে, এ জিতবে, এই কনস্টিটিউয়েন্সিতে এর জেতা গ্যারান্টি, এইসব সংবাদ মাধ্যম তার স্বাধীনতা আছে, এটা করবে, হুম, কিন্তু এটা বিজ্ঞানের উপর করবে তো। হুম, আগে শাসক দল যা বলে দিল সেটা করতে হবে, হুম। টাকার বিনিময়ে, মানে আপনি কি ভোট বলছেন, ফর ক্যাশ, আপনি কি বলছেন নগদ যে অর্থের বিনিময়ে। তেমনি হচ্ছে সমীক্ষাও যদি হুম, অর্থের বিনিময় হয়, বা কোনো একটা দলের দিকে তাকিয়ে তাকে উৎসাহিত করব, উদ্দীপ্ত করব, আর বিপরীত শক্তিকে একবার মানে বিপর্যস্ত এতে কি করে আপনি দেবো। ইনফ্লুয়েন্স দেখতে হ্যাঁ, পাচ্ছেন সেরকম? বিপর্যস্ত ইনফ্লুয়েন্সটাই তো চলছে এখন হুম, আমাদের দেশটা। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বলেছি, আমাদের কোনো ব্যক্তি শত্রু না, হুম, কোনো ধর্ম শত্রু না, কোনো জাতপাত শত্রু না, আমরা 3টে শক্তিকে শত্রু হিসাবে চিহ্নিত করি। হুম, শত্রু মানে বাধা হিসাবে, হুম, এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, কর্মসংস্থান, ঐক্য, সংহতি, সম্প্রীতি, এক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত করেছি। একটা হচ্ছে সাম্রাজ্যবাদ, হুম, আগে বলতে এটা খায় না মাথা দেয়, এখন বুঝতে পারছে আমেরিকার দাদাগিরি, এই যে লম্পটগিরি করছেন এখন ডোনাল্ড ট্রাম্প, আগে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেল, বউ সহ তুলে নিয়ে গিয়ে আটকে দিল, দিল, একে বলছে 2 ঘন্টার মধ্যে করোনা হলে উড়িয়ে দেবো, তোমাকে দখল করে নেবো, কিউবাকে হুমকি দিচ্ছে, ওকে হুমকি দিচ্ছে, আর তো গাজা যা চলছে প্যালেস্তাইনকে ঘিরে, তা তো হচ্ছে, তারপর এখন ইরানকে আক্রমণ করছে, এখন সবাইকে, লেবাননকে হুমকি দিচ্ছে, এই যে চলছে এই দাদাগিরি, হুম, এই দাদাগিরিটা সাথে বোম্বে টেকিরি, হুম, আর তারপর হচ্ছে হামলাবাজি। হুম, এটা আগে বলতো কি, নির্বাচন আসলেই বলতো হামলা না মামলা, আচ্ছা, জিতলে হামলা, হুম, হারলে মামলা, আচ্ছা, এটা ছিল বিরোধী জায়গায়। এখন কি হচ্ছে, এই দেখুন এই নির্বাচনকে ঘিরে সবেমাত্র নির্বাচন হলো, নির্বাচনের আগে কত মামলা, কোনোদিন আপনারা দেখেছেন? আপনার বাবাও দেখেনি, আমিও দেখি, হুম, যে এই ফার্স্ট টাইম এই নির্বাচনী প্রক্রিয়া সংবিধানকে একেবারে জবাই করে দেয়। সংবিধানের 324 নম্বর ধারা, 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা তাদেরকে স্বতন্ত্র অধিকার দিয়েছে ইলেকশন কমিশন। হুম, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকা
তৈরি করা থেকে একবারে ভোট ফলাফল গেজেট নোটিফিকেশন করা পর্যন্ত ইলেকশন কমিশন তার সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু এবার কি হলো, ইলেকশন কমিশন ছিল ছোট জগন্নাথ, ইলেকশন কমিশন ফেল করেছে প্রতি পদে পদে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বিচার বিভাগকে দায়িত্ব দিয়েছে ভোটার তালিকা করার জন্য। এইরকম ডাকাতি করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ব্যর্থতার জন্য, অপদার্থতার জন্য, দলবাজির জন্য, RSS এর আর বিজেপির স্বার্থ রক্ষা করার জন্য। পশ্চিমবঙ্গের, আমি বিহারের কথা অনেকদিন আগে গেছে, এখন যেহেতু এই নির্বাচন, এই 5টা রাজ্যের নির্বাচন হলো এই পর্যায়ে, এই নির্বাচনে আমি বলবো পশ্চিমবাংলার ক্ষেত্রে যে কি ভয়ঙ্কর কথা কাজ বলুন তো। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সমস্ত দায়িত্ব আমাদের মাননীয় প্রধান বিচারপতির হাতে অর্পিত হলো। মনোজ আগরওয়াল চিফ ইলেকট্রাল অফিসার, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, সে অনেক তৎপরতা দেখাচ্ছে, প্রতিদিন প্রেস কনফারেন্স তার টিমকে নিয়ে চলছে, কিন্তু তার তো নিজস্ব বাহিনী নেই। ভোটার তালিকা সংশোধনের কাজ যখন ইলেকশন কমিশন দায়িত্ব, ইলেকশন কমিশনকে ব্যর্থতার জন্য দায়িত্ব দিয়ে দিল বিচার বিভাগকে, বিচারপতি মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে একটা টিম করলো। তারপরে এদের অধীনে চিফ সেক্রেটারি যাচ্ছে, হোম সেক্রেটারি যাচ্ছে, ওখানে যাচ্ছে, সব হাইকোর্টে দৌড়চ্ছে, এইসব ছবি মিডিয়াতে বেরোচ্ছে। এটা কি একটা রাজ্যের পক্ষে বা একটা দেশের পক্ষে সম্মানজনক? যে দায়িত্ব সংবিধান 14 তারিখে B.R. আম্বেদকরের জন্মদিন সবাই ঘটা করে পালন করে, ফুল বেলপাতা দিয়ে একবারে পুজো করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা ব্যানার্জি সবাই, তার কিন্তু তাদের লেখা প্রণীত সংবিধান তার স্তম্ভগুলিকে জবাই করে দিল। এই যে জায়গাটাতে, এখান থেকে আপনি যদি বলেন ওই যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া, তারা যখন 70% কোনো জবাব না দেওয়ার জন্য সমীক্ষা বন্ধ করে দিল, এবার আপনি বলুন এই যে শেষ পর্যন্ত কি পরিণত হল। পশ্চিমবঙ্গে ভোটার 6,03,22,833 জন 2021 সালে ভোট দিয়েছিল। ভোটার ছিল কত? 7,33,01,480 জন। 7,33,00,000, এটা 7,61,63,00,000 উন্নীত হয়েছিল ড্রাফট লিস্টে, এটা নেমে 6,81,00,000 চলে যাবে। তাহলে যে 1 কোটি ভোট বাদ পড়লো, এই 1 কোটি ভোট এই সময় তো এটার থেকে 5 বছর, এই 5 বছরের প্রতি বছর 2% বাড়লে তো 10% বাড়বে। নিশ্চিতভাবে মিনিমাম কখনো কখনো 3%, 4%, 5% হয়ে যাচ্ছে। আমাদের TN সেশন বলেছিলাম 2% হলে এটা নর্মাল, 2% উপরে হলেই তোমাকে বারবার দেখতে হবে কেন হচ্ছে। আচ্ছা, আবার আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে 2% থেকে এবার যদি বলে দেন তাহলে তো মুশকিল হবে। আমি বললাম গ্রোয়িং এরিয়া, তখন ইস্টার্ন বাইপাসকে ঘিরে আমাদের কলকাতা শহর তার কম্পোজিশন চেঞ্জ হয়ে, আমি বললাম ওখানে 2 লক্ষ ভোটার থাকলে এবার 10 লক্ষ ভোটার হবে 5 বছরের মধ্যে। তো আপনি তখন 2% হবে কি করে, 1 বছরের মধ্যে এত বাড়বে? তখন উনি বললেন না, কিছু কিছু ব্যতিক্রমী আছে। তখন উনি বললেন, কারণ উনি তখন প্রথম অর্ডার দিচ্ছিলেন, যখন আমি এই যুক্তি দাঁড় করালাম তখন বললো না ব্যতিক্রম আছে। আমি বললাম সবাইকে বলবেন আপনি প্রতিবার তো যারা ফুটপাতে বসবাস করে চারিদিকে তারা ঝুপড়ির মধ্যে থাকে, তারা ভোটাধিকার পাবে কি পাবে না? হ্যাঁ পাবে। তো তাদের সংখ্যার আগে কি আপনি ধরে রাখবেন কোনো কোনো ইস্যুতে একটা বন্যা হলো, এ হলো, দুর্বিপাক হলো, এসে তারা আশ্রয় নিল ওখানে, তো ওখানে তো সংখ্যা বেড়ে যাবে। 2 বছর, 3 বছর, 4 বছরের মধ্যে ওখানে থাকলে আপনি তো বলেছেন মেনটেন করা যাবে। সবকিছুর মধ্যে ব্যতিক্রম আছে। তাহলে এই যে এই সর্বনাশা ক্ষেত্রটা করলো, এবার তারপরে এলো সুপ্রিম কোর্টের রায়। এবার সুপ্রিম কোর্টের রায় দিয়ে দ্বিতীয়বার যখন তখন বললো মুস্তারিফ বানু, আমাদের মুর্শিদাবাদের এই মহিলা যখন মামলা করলেন, যেটা মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলা যাচ্ছে, বলছে যখন মামলার রায় আসলো বলি এটা আমার মামলার জন্য, ওনার কোনো উনি কিছু মামলাই করেন। উনি একদিন গিয়ে কালো কোট পরে দাঁড়িয়েছিলেন, পিডিপি দেখেছেন কিছু, এরপরে ওখানেও তারা মাননীয় বিচারপতিগণও এন্টারটেন করতে পারেননি। যাই হোক, ওনার প্রচার করা, মিথ্যাচার করা, এটাই হচ্ছে ওনার রক্তে মাংসে মিশে আছে, ওইটা করেছেন। কিন্তু এই মুস্তারিফ বানুর মামলার পর প্রথম মামলায় রায় দিলেন যে আর যেগুলি ট্রাইব্যুনালে চলে গেছে এদের আর 27 লক্ষ, তাদের কোনো ভোটাধিকার থাকবে না। এই যা ভোটার লিস্ট বেরিয়েছে পেন্ডিং 27 লক্ষ, তা নিয়েই ভোট করতে হবে 21 তারিখে, এই 23 তারিখে এবং 29 তারিখে। তারপরে যখন SY কুরেশি
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার, তিনি বললেন 27 লক্ষ ভোটারকে নির্বাচনের বাইরে রেখে সে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন কি বৈধ হবে? আর ওই 6 কোটি 33 লক্ষের মধ্যে 27 লক্ষ বাদ, মানে রেখি কোথায় যাবে? তখন ওরা আর্টিকেলের ওই যে B.R. আম্বেদকররা তারাই তখন একটা রক্ষা কবচ দিয়ে গেছিলেন। তখন সংবিধানে 142 নম্বর ধারায় বলেছিলেন যে সুপ্রিম কোর্ট রায় তারাই আবার এরা ডিক্রি জারি করে এটা পুনর্বিবেচনা করতে পারে। তারপরে সেই যেই মাননীয় প্রধান বিচারপতির টিম তারাই আবার সুমোটো 142 নম্বর ধারায় ভিত্তিতে রায় দিলেন যে 21 তারিখের মধ্যে প্রথম পর্যায়ে আর 27 তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ওই পেন্ডিং যে 27 লক্ষ এইগুলির ফয়সালা করতে হবে এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। কি দাঁড়ালো? কত ব্যর্থতা! তারা কিছুই পারলেন না ট্রাইব্যুনাল। প্রথম 14 লক্ষের মধ্যে 152 বিধানসভা ক্ষেত্রে 14 লক্ষ ছিল বিচারাধীন ট্রাইব্যুনালে, তার মধ্যে 137টা ফয়সালা করল। তৃতীয় 21 তারিখে ভোট দিলেন 137 জন, তাহলে 14 লক্ষর বাকিগুলি কোথায় গেল? তারা তো বঞ্চিত হল। এবার দ্বিতীয় হচ্ছে 13 লক্ষ, কতজন দিলেন? 1468 জন। 1468 জন, বাকিগুলি কোথায় গেল? তাহলে মোট মনে করুন 1600 ভোটারকে খুঁজে পেলেন 27 লক্ষের মধ্যে। 27 লক্ষের মধ্যে 16 লক্ষ সিন্ধুতে বিন্দু। তাহলে এই যে 27 লক্ষের মধ্যে 1600 গেল, 26,98,400 জন রয়ে গেল এখনো ঝুলে রইল। তাদের যে অধিকার কার পাপে? কে দায়ী? ইলেকশন কমিশন, নির্বাচন, তারপর সুপ্রিম কোর্ট এটা ডিল করলেন কি করে? সংবিধানে লেখা আছে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে আদালত কিছু করতে পারবে না। নির্বাচনী মামলা হয় আদালতের, মামলা হয় ভোট ফয়সালা হওয়ার পর, তারপর মামলা হয় সেই ইলেকশন পিটিশন করতে হয়। তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে প্রথম বললেন 27 লক্ষ বাদ দিয়েই ভোট হবে। যেমন চ্যালেঞ্জ হলো 142 নম্বর ধারা প্রয়োগ, এবং 142 নম্বর ধারা প্রয়োগ করে যা বললেন সেই সিদ্ধান্ত কার্যকরী হলো না। সুপ্রিম কোর্ট নীরব, আর ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার খালি বলে যাচ্ছে, জ্ঞান দিয়ে যাচ্ছে প্রতিদিন যে এরকম ভোট কোনোদিন হয়নি। হ্যাঁ, ভোট হয়নি, ওনার জানার উত্তর আমি বলতে পারি। তথ্য থেকেই সত্য বোঝাতে হয়। পশ্চিমবাংলায় 93%, 94% ভোট আগেও হয়েছে। 2002-এ যখন লাস্ট SIR হলো, 2004-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পশ্চিমবাংলায় অনেক কনস্টিটিউয়েন্সিতে, বোলপুরে, আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি, বোলপুরে 93.27% ভোট হয়েছিল। সোমনাথ চ্যাটার্জি 60% ভোট পেয়ে ওখানে জয়ী হয়েছিলেন। ইনফরমেশন অনেক কনস্টিটিউয়েন্সি আছে যেখানে 95-94% ভোট হয়েছিল। সুতরাং উনি একবারে যে এই প্রথম হয়েছে না। পশ্চিমবাংলায় বামফ্রন্ট যখন সরকারে আছে 77 সালে, তখন ভোট হয়েছিল 55%। 5 বছর পর ভোট হলো বামফ্রন্ট সরকার। পশ্চিমবাংলার গণতন্ত্রের উৎসব, গণতন্ত্র প্রক্রিয়া, পঞ্চায়েত নির্বাচন, অনেকদিন পর পঞ্চায়েতে গ্রামীণ, যেটা একবার তৃণমূলে ক্ষমতা মানুষের 78। এর ফলে 82 সালে যে নির্বাচন হলো, 5 বছরের নির্বাচন, এটা 75% হলো। জ্ঞানেশ কুমার জানে না, মানুষকে মিথ্যা কথা বলছে। নরেন্দ্র মোদী মিথ্যা কথা প্রতিদিন বলে, তার কোনো কথা নেই। নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি কম্পিটিশন, কে কত মিথ্যা বলতে পারে। বাল্য শিক্ষায় পড়েছিলাম, সদা সত্য কথা বলবে, সত্য বই মিথ্যা বই কইবে না, মিথ্যা বলা অপরাধ। আর এখানে এরা এখন শেখাচ্ছে প্রতিদিন মিথ্যা কথা বলবে, মিথ্যা বই সত্য বই কইবে না। হ্যাঁ, যত মিথ্যা বলিবে তত বড় নেতা হবে, তত প্রচার পাবে, এটাই চলছে। এর পরিণতিতে এখন কি দাঁড়াচ্ছে? কে এর জন্য বঞ্চিত হলো? কে হয়রানি হলো? নরেন্দ্র মোদী একবার নোটবন্দিতে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে, তারপরে আমাদেরকে লাইনে দাঁড় করে মমতা ব্যানার্জি বলে সব অক্ষর পান করুন। নরেন্দ্র মোদী কোভিড পিরিয়ডে ভিক্ষা দিলেন, সব ছেড়ে শুধু খালি থালি বাজাও আর প্রদীপ জ্বালাও, উদা হয়ে যায়। 5,60,000 প্রাণ দিল। মমতা ব্যানার্জি বলে আঁকো, তিনি রাস্তায় নেমে গেলেন, ঘর রাখতে শুরু করলেন, বলে এই হয়ে যায়, 22 লক্ষ মানুষের প্রাণ চলে গেল।
তাহলে কে হলে 22,000 মানুষের প্রাণ চলে গেল, কে তার কৈফিয়ত দেবে? সুতরাং ওরা বিজ্ঞানের নেই, যুক্তিতে নেই, সংবিধানে নেই, নির্দেশিকা নেই। এই যে আমাদের একটা আইন তৈরি করেছে 1951 সালে, 50 সালে, 51 সালে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট। হ্যাঁ, এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, এই অ্যাক্টে অনুসারেই হচ্ছে ভোটার তালিকা সংশোধন হয় এবং নির্বাচন পরিচালনা হয়। এটা মান্যতা দিচ্ছে। সুতরাং এইগুলির প্রতি না নিয়ে উপর উপর হুকুমতম্বি আর আরএসএস তার যে ন্যারেটিভ, আরএসএস এর বিজেপির ন্যারেটিভ, সেটাকে প্রয়োগ করো। সেটা প্রয়োগ করতে গিয়ে এখন কি হচ্ছে? আপনাকে তো জবাব দিতে হবে প্রথম, এই ভোটের প্রথম জবাব দিতে হবে এই মানুষদের যে হয়রানি করলো, যে কিভাবে প্রথম হয়রানি, কি প্রথমেই ব্লান্ডার করেছে, 2002-কে ভিত্তি করেছে। 2002 এর ভোটার তালিকা সাথে 2025-এর 26-এর কোনো সম্পর্ক আছে? বুথ নাম্বারের সম্পর্ক আছে, কনস্টিটিউয়েন্সি নাম্বারের সম্পর্ক আছে। এই ধরনের জ্ঞান ওদের নেই, এই জ্ঞানেশ কুমারের, এদের কোনো জ্ঞান নেই যে তুমি 2002 এর পর ডিলিমিটেশন হয়ে গেছে, সমস্ত কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার, বুথ নাম্বার পাল্টে গেছে, একটা একই জায়গায় চলে। আমি ছিলাম বালিগঞ্জের এমএলএ, এই বালিগঞ্জ আর এখন আমি যে ছিলাম তার মেজরটা হয়ে গেছে কসবা। কসবার একটা অংশ ছিল সোনারপুরে, একটা অংশ ছিল যাদবপুরে, একটা ছিল বালিগঞ্জে, এই সবটা নিয়ে এখন কসবা। তাহলে এই কসবার কনস্টিটিউয়েন্সি 2002 সালে কি ছিল? 2004 সালে আমিও লোকসভায় দাঁড়িয়েছিলাম, 2001 সালে বিধানসভা নির্বাচন আমি বিধানসভায় দাঁড়িয়েছিলাম। সেই কনস্টিটিউয়েন্সি, সেই পার্ট নাম্বার এখন কারোর কাছে আছে? তাহলে নির্বাচন কমিশন এই ধরনের একটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক, মানে অবিবিশ্বকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে মানুষ আরো হয়রানি হয়েছে। তাদেরকে বলে তুমি বের করো। আমার মনে আছে গড়িয়া থেকে এক ভদ্রমহিলা, তিনি আগে কসবা থাকতেন আমাদের 91 নম্বর ওয়ার্ডে, তিনি ওখানে চলে গেছেন। তারপরে তাকে জিজ্ঞাসা করছে তোমার কত পার্ট নম্বর ছিল? 85 বছরের বৃদ্ধা মহিলা আমাকে ফোন করেছে। আমি দিয়ে গেলাম, ও আমার যে এখন ইনচার্জ বলে, আমার ওই কত সালে আমার এখন নেই, ওই ইয়াং ছেলে এখন পার্টি ইনচার্জ, আমাদের বুথ ইনচার্জ। তো সে বিএলএ কি করে খুঁজে পাবে? তো তার কাছে সবার কাছে কি গুগল আছে, ডিজিটাল আছে, যে তারা খুঁজে বের করে দেবে? এই ধরনের অবিবিশ্বকারী সিদ্ধান্ত গ্রহণ করার ফলে ভোটার তালিকা তৈরি এবং এই ভোটদাতাদের একটা বিরাট অংশকে এই ভোটদান প্রক্রিয়ার বাইরে রেখে একটা আগে বোমা পিস্তল দিয়ে বাইরে রাখতো, আর এবার নির্বাচন কমিশন তার অবদত্ততার জন্য বাইরে রইল। এ পশ্চিমবাংলা, ভারতবর্ষে নজিরবিহীন ঘটনা। এত ভোটার ভাই তার ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হওয়ার পর তিনি এখন হিসাব দিচ্ছেন 93% ভোট হয়েছে। সুতরাং 93% তো ভোট হয়েছে, তো সকলের সামনেই তো আমি যেটা বললাম যে 26,98,400 ভোটার, তারা তো সুপ্রিম কোর্টের সর্বশেষ 142 নম্বর ধারা প্রয়োগের পরও বাইরে। এই কৈফিয়ত কে দেবে? কার পাবে হচ্ছে? আর তারা যারা একেবারে ইসিআই, এখানে সিও, ইসিআই সর্বোচ্চ পদ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর রাজ্য ভিত্তিক তার প্রতিনিধি হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার, তাদের নিজস্ব স্টাফ নেই। যে রাজ্যে এইসব ভোটার তালিকা সংশোধন হয় সে রাজ্য সরকারি কর্মচারী, অধিগৃহীত সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীদের ওরা টেক আপ করে। এটাই ইলেকশন কমিশনের, মানে ইলেকশন কমিশনের নিজস্ব বাহিনী। তাহলে রাজ্য সরকারটা, যে রাজ্য সরকার যাদের মন্ত্রী থেকে শুরু করে যারা সব, কেউ জেলে, কেউ বেলে, কেউ ডাক এলো বলে সবসময় তটস্থ থাকে, সেই রাজ্য সরকারের কর্মীরা তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য সমস্ত সামর্থ্য উজাড় করে দেবে। যেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্য মিটিংয়ে ইন্ডোর স্টেডিয়ামে বলে 25%, 75% করো নাও, কিন্তু এইখানে এত টাকা দেবে, তুমি এত টাকা নেবে। সেই রাজ্য সরকারি অধীনে বা সেই রাজ্য সরকারের আমলাদের নির্দেশে তারা একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন পরিচালনা করবে। এই জায়গাটা হচ্ছে একটা জিনিস আপনি বলুন, সেটা হচ্ছে যে
এই যে বিভিন্ন সংস্থা যারা এক্সিট পোল দিল, তারপরে একটা তো কনফিউশনের জায়গাও তৈরি হয়েছে, মানে কেউ কেউ বলছেন যে বামেরা শূন্য থাকছে, কেউ বলছে দুটো তিনটে আসন পেতে পারে। মানে এটা যারা বামপন্থী মানুষ, যারা যারা প্রত্যাবর্তনের একটা স্বপ্ন দেখতে শুরু করেছেন, সেক্ষেত্রে তো একটা খানিকটা ধাক্কা তো বটেই, মানে তাদের কাছে এই তো হয়তো এক দলের হচ্ছে ওই যে বলে না, আমি অর্থবল বাহুবল, হুম আর আমাদের হচ্ছে মনোবল। হুম এই মনোবলটাকে ধাক্কা দিচ্ছে হুম উইল পাওয়ার, হুম এটা খেয়াল রাখবেন, ইচ্ছা শক্তি, হুম এটাকে ধাক্কা দিচ্ছে। এটাই ধাক্কা দেওয়াই তো, এটাই হচ্ছে সাইকোলজিক্যাল গেম। গেম। হুম এই সাইকোলজিক্যাল গেম এখানটায় আপনি যার প্রকৃত চিত্রকে একটা অংশকে যারা হারবে হুম তাদেরকে আপনি জিতবে বলে তাদের মনোবল বাড়িয়ে দিলেন, হুম আর যারা জিতবে হুম তাদের হারবে বলে আপনি তাদেরকে পিছিয়ে দিলেন। হুম। এখন তো ওই যে বললাম সাইকোলজিক্যাল এফেক্ট হয়, হুম এই মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে হুম এটা সময় সবাই। তাহলে এখানে এখানে গেলে কি হবে, হারলে আজ ওখানে তো যারা জিতবে কাউন্টিং এর সময় গন্ডগোল করবে, কারণ আমাদের অভিজ্ঞতা তাই বলে, অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। হুম কিছু আইন আছে, নিয়ম কানুন আছে, সেগুলি আছে, হুম বিধি আছে আছে, কিন্তু এগুলো লঙ্ঘিত হলে তারপর যখন বাস্তবে কি হয়। হুম পশ্চিমবাংলা 2011 সালের পর, 2013 সালে পঞ্চায়েতের নির্বাচন হলো, কি হয়েছে? হুম পঞ্চায়েতের নির্বাচনে যারা ভোট দিয়ে জিতলো তারা কিন্তু কেউ ক্ষমতায় নেই। হুম মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হুম এখানে তো তৃণমূল পরাজিত হয়েছিল। হুম ভোট তো হয়েছিল, সভাধিপতি তো হয়েছিল বিরোধীদের, হুম একটা আমাদের হয়েছিল, দুইটা কংগ্রেসের হয়েছিল। হুম তো তারা কোথায়? তাদের তো ভেঙে দিল। সেই শুভেন্দু অধিকারী এখন গণতন্ত্রের জন্য চিৎকার করছে, সেই শুভেন্দু অধিকারী তো করিয়েছিল। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ভাঙিয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এটা দেখুন, ফিগার দেখুন। হুম। মানুষ ভোট দিল যাদের, তারা সরকার, পঞ্চায়েত, পুরসভা তারা পরিচালনা করছে না, করছে কে? জোর করে, চুলুম করে, লোভ দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, ভয় দিয়ে, প্রলোভন দিয়ে ভেঙে দিল হুম দিনের পর দিন। যেখানে মাত্র একটা পঞ্চায়েত সমিতিতে 75টা আসন, হুম তৃণমূল পেল 3টে আসন, কয়দিন পরে দেখা গেল তৃণমূলের হয়ে গেল 43টা আসন, সব এখান থেকে ভাঙিয়ে নিয়ে চলে গেছে। ভাঙিয়ে নিয়ে গেল। কি সংসদীয় প্রক্রিয়ায় নির্বাচনে কি মূল্য দিল? নির্বাচক মন্ডলী যাদের নির্বাচিত করলেন, হুম যারা মেজরিটি, তারা নেই। হুম কদিন পরে অর্থবল বাহুবল তার যুদ্ধ হলো। আপনি যে 2023 পঞ্চায়েত নির্বাচন কি দেখলেন? হুম চিবিয়ে ব্যালট পেপার খেয়ে ফেলছে। খেয়ে ফেললো। যিনি প্রার্থী নেই, মিনা খায়, হুম প্রার্থী আরব দুনিয়ায়, হুম তার নামে ভিডিও সার্টিফিকেট দিয়ে দিল জয়ী বলে, তারপর মামলার পর দিল। আজও মমতা ব্যানার্জি বা ইলেকশন কমিশন ওই ভিডিওটাকে বহিষ্কার করেছে। একটা জিনিস আমায় বলুন, আপনি যে আপনি দীর্ঘদিন ধরে আপনার হিউজ একটা এক্সপিরিয়েন্স রয়েছে ভোট করার, ভোট দেখার, নিজে ভোটে দাঁড়ানোর, ভোটে জেতার, হারার, সবই এক্সপিরিয়েন্স আপনার রয়েছে। আপনি একটা জিনিস বলুন যে এবার বামেদের যে প্রত্যাবর্তনের কথাটা বারবার বলা হচ্ছে, আপনাদের সব মহল থেকেই বলা হচ্ছে, বামপন্থীরা নিজেরাও বলছেন, এবার আমি নেতাদের কথা বলছি না, যারা গ্রাসরুটে কাজ করছেন তারাও বলছেন যে ফিরে আসছেন, একটা কথা বলছেন। তো আপনার হিসেব কি বলছে, কত আসন বামেরা এবার পেতে পারে? আপনি আমি এটা পরিষ্কার বলি, 2021 হুম 21-এর পর 22 থেকে আমাদের পার্টি কনফারেন্স হয়েছে। 22 সালে মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়েছে, ওখান থেকে ও আহ্বান জানিয়েছে। সেই 22 সাল থেকে আমাদের প্রক্রিয়া চলছে। হুম যাও, মানুষের কাছে যাও, যে মানুষ আমাদের ছেড়ে গেছে তাকে জয় করো। হুম ঘুরে দাঁড়াতে হবে আমাদের, ঘুরে দাঁড়াতে হবে মানুষকে সঙ্গে নিয়ে, আর মানুষের দৈনন্দিন যে সমস্যা তার নিরসন করার জন্য, হুম লাঘব করার জন্য হুম আন্দোলন সংগ্রামে সাথী হতে হবে। হুম এই 2022-এর পর দেখুন, পর পর কি হলো, ইনসাফ যাত্রা হলো, হুম ইনসাফ যাত্রা, ইনসাফ যাত্রা। তার মানে কি, ওই ছেলেটি খুন হয়ে গেল, আনিস খান। আনিস খান খুন হলো, হুম তাকে ঘিরে যখন যুবরা, মীনাক্ষী মুখার্জিরা, এরা কলতানরা, যদি তারা গিয়ে তুললো, তাদেরকে জেলে পুরে দিল, হুম মারধর হলো, কত মার খেয়েছে, কোনো ফয়সালা হলো না। আজও ইনসাফ খানের, আনিস খানের, হ্যাঁ। সরি, আনিস খানের ইনসাফ হলো না। হুম কিন্তু তারপরে ওরা সারা পশ্চিমবাংলায় ইনসাফ যাত্রা করলো। হুম হ্যাঁ, ইনসাফ যাত্রা করে 2024-এর 7ই জানুয়ারি ব্রিগেডে যুব ফেডারেশন হুম হুম ব্রিগেড সমাবেশ করলো। হুম বামফ্রন্ট না, পার্টি নয়, হুম সিপিআইএম নয়, যুব ফেডারেশন। এর আগে 87 সালে 23 আগস্ট যুব ফেডারেশন করেছিল, কিন্তু এরকম ভাবে বুদ্ধবাবুর নেতৃত্বে বোধহয় ওটা। না, ওটা ওটা বরেন বসু, রবীন্দ্র দেব ছিল,
আচ্ছা, ওটা তো প্রেসিডেন্ট। আপনারা করেছেন। হ্যাঁ, প্রথম ব্রিগেডের সমাবেশ সাহস করে এই যুব ফেডারেশন, যে যুব আচ্ছা, ফেডারেশন আচ্ছা, আচ্ছা। এখন ধ্রুবজ্যোতি শাহ সেক্রেটারি, হুম, হুম। বলে অরুণাংশ হচ্ছে, অয়নাংশ হচ্ছে অয়নাংশ president। সরকার, ও তো হ্যাঁ, বর্ধমানের ছেলে। বর্ধমানে প্রেসিডেন্ট। হ্যাঁ, বলে এদের টিম এখন, এর আগে ছিল ধ্রুবজ্যোতি আর মীনাক্ষী, মীনাক্ষী, হ্যাঁ। এই যে টিম, হুম, তারা এত বড় একটা র্যালি করলো ব্রিগেডে। হুম, তারপর লোকসভা নির্বাচন হলো, হুম, ভোট করতে দিল, ঠিক মতো হলো না। 23-এর পঞ্চায়েতে ভোট লুট করলো, হুম। ভোটের ব্যালট চিবিয়ে খেয়ে গেল। যে ভিডিও, যে এসডিও এসব করলো, তারা বহাল তবিয়ত রইল। হুম। ওই যে প্রশান্ত বলে ধরা পড়লো আলিপুরদুয়ারের, যে ভিডিও হুম। চুরি করে এইসব করে খুন করার প্রক্রিয়া যুক্ত, এখনো কিন্তু সে একবারে স্যাক হয়নি, আচ্ছা। এখানে রয়েছে। কারণ এদেরকে লালন পালন করেছে। কারণ এই সময়ে ডাব্লিউবিসিএস রিক্রুটমেন্ট, পুলিশ রিক্রুটমেন্ট সব হচ্ছে অভিষেক ব্যানার্জির হুম, নির্দেশ হবে, অভিষেক ব্যানার্জি তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সুতরাং কে পাস করলো ফেল করলো, যেমন এসএসসি থেকে শুরু করে যে পরীক্ষায় দেখা গেছে কোনো উত্তরপত্রই নেই, হুম, হুম, কিন্তু সে পেয়ে গেল, সে পরীক্ষা দিলই না, সে পাশ করে চাকরি পেয়ে গেল। হুম। এই তো অসংখ্য আদালতে চলে এসছে, এখন সব চূড়ান্ত সিদ্ধান্ত করে নেই। এই তো ঝুলে আছে 16 সালের পর থেকে, যেমন এসএসসি থেকে শুরু করে যা যা পরীক্ষা হচ্ছে, নিয়োগ পরীক্ষা সবগুলিতে হচ্ছে ভুলেতে হচ্ছে। ওই ব্রাত্য বসু খালি ভাষণ দিয়ে যায়, নির্লজ্জ। তার আগের মন্ত্রী জেল খাটলো, এখনো আবল তাবল বকছে। কালকে বলছে এমন বিস্ফোরক মন্তব্য করবে ফলের আগে, আমি জানি না কবে করবে, 4 তারিখে ফলের আগে। এর আগে এখন কোন জায়গায় করছে আমি জানি না। কিন্তু কথাটা হচ্ছে, খাটের তলায় টাকা পাওয়া গেছে, বান্ধবীর কাছে টাকা পাইছে কোটি কোটি টাকা, এটা তো বাস্তব। হুম, এর আগে 2016 সালের নির্বাচনের আগে নারদকাণ্ডে টাকা পাওয়া গেছিল। হুম, বললো মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের শেষ মিটিংটা করেছিল বউবাজারে, আমার মনে আছে, কলকাতায়। সেখানে দাঁড়িয়ে বলে যে আমি আগে জানলে ওদের নমিনেশন দিতাম না, হুম, কিন্তু তারপর রেজাল্ট ওরা জিতলো, সবাই মন্ত্রী হয়ে গেল। হুম, বহাল তবিয়তে আছে। একবার তিন তিন কর্পোরেশন আগে ছিল, আহ, মানুষ জেলে যেত স্বাধীনতা আন্দোলনের সময়। হুম, আর একবার দেখা গেল বর্তমান প্রাক্তন 3 জনেই হচ্ছে জেলে, হুম, কি করার জন্য? চুরির দায়ে। সুব্রত মুখার্জি, আহ, সুমন চ্যাটার্জি এবং ফিরহাদ হাকিম, হুম, একজন বর্তমান আর 2 জন হচ্ছে প্রাক্তন। হুম। কি কথা যে সুরেন বন্দ্যোপাধ্যায়, যে ত্রিগুণা সেন, যারা আসন অলঙ্কিত করেছেন, হ্যাঁ। সুভাষ বোস থেকে শুরু করে কলকাতা পুরসভার, সেই আসনে যারা কারা বসেছেন। হুম। তো সুতরাং নির্বাচিত হলে তো হয় না। এই যে নারদকাণ্ডের মীমাংসা আজ হলো, সারদাকাণ্ড 2014 সালের 9ই মে রায় দিল, রায় দিয়ে বললো দায়িত্ব দিল সিবিআই কে, হুম। যে সিবিআই মমতা ব্যানার্জি তো সিবিআই পশ্চিমবাংলায় এনেছে, হুম, এখন সিবিআই বিরুদ্ধে মমতা ব্যানার্জি তো সেন্ট্রাল ফোর্সের দাবি করেছে। হুম, সেন্ট্রাল ফোর্স ছাড়া নির্বাচিত হবে না। পঞ্চায়েতে দেখুন 2008-এর পঞ্চায়েত দেখুন, 2011 বিধানসভা দেখুন, 2009-এর লোকসভা দেখুন, প্রতিটি ক্ষেত্রে মমতা ব্যানার্জির দাবি ছিল সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করতে হবে। এখন সেন্ট্রাল ফোর্স বেশি কেন? এখন মমতা ব্যানার্জি ভোট দিতে এসে বলে ওদের দায়িত্ব হচ্ছে সীমানা পাহারা দেওয়া, ওরা এখানে দলকে পাহারা দিচ্ছে। হুম, তো আগে কোথায় ছিল? হুম, ওই বিরোধী দলের থেকে আক্রমণ করতে হবে। সুতরাং আপনি যে প্রশ্ন করছেন, যে এই যে আমাদের যে প্রত্যাশা হুম। এখনো আছে, হুম, আমরা মানুষের উপর বিশ্বাস, রবীন্দ্রনাথ বলেছেন বিশ্বাস হারানো পাপ। হুম, বিশ্বাস ভঙ্গকারীরা তারা অপরাধী, বিশ্বাস যারা করে তারা তো অপরাধী নয়, বিশ্বাস যারা ভঙ্গ করে হুম, তারা অপরাধী। এবং তাদের একদিন না একদিন চিহ্নিত হয়, যেমন চিহ্নিত হয়েছে দেখুন, আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে গেছে, যে ওই নন্দীগ্রামে যা যা হয়েছে, ওই সিঙ্গুরে যা যা হয়েছে, এইগুলি জন্য দায়ী সিপিএম। হুম, এটাই 2006 থেকে 2021-এর 28শে মার্চ পর্যন্ত এটাই চালু ছিল, হুম, যে নন্দীগ্রামে 14ই জানুয়ারি 14ই মার্চ কারা ওখানে গিয়ে খুন করেছে, কারা আক্রমণ করেছে, পুলিশের উপর হামলা করেছে, হুম, সিপিএম করেছে। বলে যে তারা খালি পায়ে গিয়ে ওখানে পুলিশকে মেরেছে, তার ফলে সাধারণ মানুষকে মেরেছে, এই জন্য অনেক মানুষের প্রাণ গেছে। আর 2021 সালের 28শে মার্চ যখন পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী প্রক্রিয়া চলছে, হুম, তখন নন্দীগ্রামের প্রার্থী মমতা ব্যানার্জি, তার বিপরীত প্রার্থী এতদিন যাকে দিয়ে এই অপরাধ করিয়েছে তিনি শুভেন্দু অধিকারী। তখন মমতা ব্যানার্জি 28শে মার্চে কি বললেন, আপনি সবগুলি পত্রিকা 29 তারিখে দেখুন, বা আপনার টিভি চ্যানেলে দেখুন, ওখান থেকে কি দেখা যাচ্ছে, যে উনি বলছেন যে
14 সালে যা করেছে সিপিএম করেনি, এগুলি অধিকারী পরিবার করেছে। ওরাই সব গুন্ডাবাহী অধিকারী পরিবার, তারাই সব করেছে। তার উত্তরে শিশির অধিকারী কি বললেন, যে ও যা যা করেছি ওখানে সব মমতা ব্যানার্জি নির্দেশ করেছে। তাহলে সত্যটা এতদিন বললো সেই মমতা ব্যানার্জি বলেছে সিপিএম করেছে, খুনি আমাদের নাম হয়ে গেল একটা। হ্যাঁ, আমাদের দিয়ে কি বিশেষণ ব্যবহার করেছে নির্লজ্জের মতো করে। ফলে এই যে তৃণমূল বা মিডিয়া এই প্রচার করলো, তাহলে ওই সবার উপরে সিনেমায় ছবি বিশ্বাসের একটা রোল ছিল, উনি জেলে ছিলেন, জেল থেকে উনি মুক্ত হলেন। ছবি বিশ্বাস, আমার এখনো সিনটা মনে পড়ে, ফিরিয়ে দাও সেই 12টা বছর, তাকে নির্দোষ সে জেল খাটলেন, জেল থেকে বেরিয়ে এসে বললো আমি তো নির্দোষ, আমি 12 বছর যে আমি জেলে রইলাম এর জন্য দায়ী, আমাকে ফিরিয়ে দিতে হবে 12 বছর। তার ওই সংলাপটা এখনো ধাক্কা করে। তো আমাদেরও এই সংলাপ না, এই কানে এখনো করে আমাদের সম্পর্কে কি না বিশেষণ ব্যবহার করছে, খুনি থেকে আরম্ভ করে কি না। 15 বছর ফিরিয়ে দাও 12 বছরের সঙ্গে যদি রিলেট করি, তা 15 বছর পর কি সেটা ফিরবে আপনাদের? এই পয়েন্টটাই বলছি, আমরা এই যে এতদিন ধরে মিথ্যাচার করেছে মানুষ, মিথ্যাচারের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তৈরি হচ্ছে, লুটেরাদের বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করছে, তোলাবাজের বিরুদ্ধে রায় দেওয়ার, দুর্নীতিবাজের মানে রায় দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেওয়ার পর আজকের কাগজে আছে যে 20 ঘন্টা পর কেন ইভিএম মেশিন যায়, ইভিএম মেশিন কেন ওখান থেকে পাওয়া যাচ্ছে না, এইখানে স্ট্রং রুম কেন ফাঁকা থাকে, হ্যাঁ দ্বন্দ্ব কেন হচ্ছে। তাহলে ভোটের ফলাফল, ভোট দানের প্রক্রিয়ায় 1 কোটি মানুষকে প্রায় বঞ্চিত। ভোট হওয়ার পর এখন যেটা বন্দী আছে মানুষের রায়, সেই ইভিএম, সেইখানেও তোমার হস্তক্ষেপ। তারপরে হচ্ছে গণনা হবে, কাদের নিয়ে গণনা করবে, এই কারণে তো আশঙ্কা দেখা গেছে। ইলেকশন কমিশন এবার নির্দেশ দিয়েছিল, কোর্টের নির্দেশে, যে কোনো অস্থায়ী কর্মচারী, সিভিক, পুলিশ কেউ ইলেকশনের কাজে যুক্ত হতে পারবে না। কিন্তু নানা কায়দা, সবার অপরাধীদের ছলের অভাব নয়, তারা কোনো কুশলের, হ্যাঁ, তারা সবসময় চায় কোনো কিছু অবলম্বন করতে। তারা কি করলো, এই সেন্ট্রাল ফোর্সে, এত সেন্ট্রাল ফোর্স, এই যে ইলেকশন কমিশন বলে পশ্চিম ভারতবর্ষে কোন রাজ্যে এত সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন হয়েছে, প্রত্যেকটি বুথে। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি উত্তেজনা তৈরি হলো, সব ঝাঁপিয়ে পড়লো, কত সেন্ট্রাল ফোর্স গেছে। এই সেন্ট্রাল ফোর্স কে করে? সেন্ট্রাল ফোর্স হচ্ছে রাজ্য বাহিনীকে হেল্প করবে নির্বাচন কমিশনকে, কোনো জায়গায় বড় রকম গন্ডগোল হলে তাহলে মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং এর জন্য ফোর্স রোড মার্চ করছে, ঠিক আছে, কিন্তু তুমি সব ব্যাপারে হস্তক্ষেপ করবে, তোমাকে তো তোমার প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে বলিনি। প্রোঅ্যাক্টিভ ভূমিকা হচ্ছে রাজ্য, আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্যের এখতিয়ারে, এটাকে তুমি সবটা, এটাও ইউজ আপ করে নিলে, ইলেকশন কমিশনের ভূমিকা দিয়ে দিলে হাইকোর্টকে, বিচার বিভাগ কর্মীরা তারা সব করবেন, তারা পারলেন, ট্রাইব্যুনালে মীমাংসা করতে পারলেন, তারা তো আরো ব্যর্থ হলেন। আমাদের রাজ্যের অফিসাররা যদি এই কাজ করতেন, তাহলে আমি এটা নিশ্চিত তাদের অপদার্থ কাজে চুরি যাচ্ছে সব তো খারাপ হয়ে যায়নি। অনেক অফিসার এখন আছেন দক্ষ। এত প্রতিবন্ধকতার কথা বলছেন, সেই প্রতিবন্ধকতা পার করে বামেরা কত পার্সেন্ট ভোট, আমি কত পার্সেন্ট, আমি আমাদের মানুষের প্রক্রিয়ায়, আমি তো বললাম যে ইনসাফ যাত্রা, তারপরে 17ই ডিসেম্বর থেকে, নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা হলো, মানুষের সঙ্গে দেখেছেন, মিটিং মিছিল জমায়েত দেখেছেন তো কিরকম জমায়েত হয়েছে। আরজি করে যে 14ই আগস্টে 2024-এ এই তিনটে বড় ঘটনা আপনাদের সব। শোনো, যেখানে কথা বলে না, যেখানে আক্রমণ সেখানে প্রতিরোধ, যেখানে আক্রমণ তার বিরুদ্ধে প্রতিবাদ, মানুষকে সামিল করো, নিজে আইন হাতে নয়, মানুষকে সামিল করো। এই যে প্রতিবাদটা হলো আরজিকরকে ঘিরে, অভয়াকাণ্ডকে ঘিরে, এটা ভারতবর্ষে এর আগে কেউ কখনো দেখেছে না? সে তো বটে। দেখি তুলে এই সবগুলির প্রতিফলন কি বলে, যোগফল কি, যে শাসক দল, কেন্দ্র এবং রাজ্য, তারা হচ্ছে আসামি কাট করা, তাদের বিচার হবে এই নির্বাচনে। তারা যতই সেইখানে আমরা এখানেই আশাবাদী এত কিছুর মধ্যে, যে আমরা শূন্য ছিলাম, শূন্য থাকবো না।
কত হতে পারে সংখ্যাটা? আমি সংখ্যা দিয়ে এখন বলবো না। না, আপনি না, আমি বলবো না। সংখ্যা প্রিয় মানুষ, আমি আপনি বলবেন না তো কারণ কে এই সংখ্যা যা বলছে হ্যাঁ। মানুষ বিভ্রান্ত হয়ে গেছে আচ্ছা। ইতিমধ্যে। এই যে সমীক্ষা দল যা বলছে দেখছেন একটার সাথে একটার মিল নেই। না, সত্যি তাই। যারা টাকা নিয়ে করেছে তাদের লিখতে হবে বাধ্য হয়ে, হ্যাঁ। হ্যাঁ, ভোট ফর ক্যাশ, সমীক্ষা ফর ক্যাশ, নগদ অর্থের বিনিময়ে বা অন্য কিছু প্রাপ্যের বিনিময়ে। আমাদের রাজ্যে এর আগে হয়েছে টেলিভিশন দিয়ে, রঙিন টেলিভিশন দিয়ে খবর করানো, এই খবর হয়েছে, এসব আছে, আমাদের অভিজ্ঞতা সব আছে। আমি সেটা ফাঁস করেছিলাম, সুতরাং আমার বিরুদ্ধে অনেক হুমকি দিয়েছিল, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছিলাম চালান নাম্বার দিয়ে। সুতরাং এই রাজ্যে সব আছে। পরে আমি কি করে এই সমীক্ষা করা, কিন্তু আমি এটা জানি পশ্চিমবাংলার এই ৮০,০০০-এর বেশি বুথে যে মানুষ যারা ভোট দিয়েছেন তার বেশিরভাগ মানুষ চোর, জোচ্চোর, দুর্নীতিবাজ, মিথ্যাচারী, যারা টাকার দাম ৪৩ পয়সা থেকে ৬ পয়সা নামিয়ে আনলো, তাদের পক্ষে সব বিচক্ষণ মানুষ সব ভোট দিয়ে দেবে এটা আমি মনে করি না। তেমনি আবার যারা সব এই ১৫ বছর ধরে সর্বনাশ করলো, ১.৫ দশক নষ্ট করলো, যারা এক যুগ ধরে কেন্দ্রে শাসন করলো, তারা কোনো কিছুই করতে পারলো না। প্রতি বছর ২ কোটি বেকারের চাকরি দেবে বলে এখন চাকরি নিয়ে নিচ্ছে, প্রতিদিন নিয়ে যাচ্ছে, আর সেইগুলি চাকরি দিয়ে দেবে। কত মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কত স্কুল বিদ্যালয় ছোট হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ছোট হয়ে যাচ্ছে। পরীক্ষার্থী শুধু ২০২২ থেকে ২০২৩ ৪,১১৮,০০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা কমে গেল। তো তাদের পক্ষে ভোট দেবে? শিক্ষায় নৈরাজ্য, স্বাস্থ্যের নৈরাজ্য। আপনার যদি পয়েন্ট ধরতে হয়, তাহলে যদি বিজেপিকেও ভোট না দেয়, তৃণমূলকেও যদি ভোট না দেয়, তাহলে তো বামেদের ভোট থার্ড ফোর্থ বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, তাহলে কি বামেরা সরকার তার তৃতীয় শক্তি। আমি বলছি তৃতীয় শক্তির উন্মেষ, যাদেরকে নীল করে রেখেছিল বাংলার মানুষ, তাদের পক্ষে ভোট দিয়েছে। তাহলে যদি বেশি দিয়ে থাকে, তাহলে তো টেকনিক্যালি তো তাহলে আমি এখন বলছি না তো, কিন্তু টেকনিক্যালি ভোট দিলেই তো ভোটের রেজাল্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ভোটার হলেই তো ভোট দেওয়া যাচ্ছে না। নাগরিক হলেই ১৮ বছর হলে তো পশ্চিমবাংলায় ভোটারই হচ্ছে না। এই যে মেয়েটা থেকে খালি মুসলিম বললো, যারা বাদ পড়েছে ৬৪% হিন্দু, কে তো তৃণমূল আর বিজেপি তো বাইনারি করেছে ধর্ম নিয়ে। নির্বাচনের এজেন্ডা হওয়া উচিত খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন। নির্বাচনে কি হচ্ছে? ধর্ম এ বললে আমি ৭০%, বলছি আমি ৩০%। মমতা দেখিয়ে দেবে, মমতা বসে মন্দির মসজিদ করবে, ওইটা করবে। তারপরে হুমায়ুন কবির চলে এলো, বাগভি মসজিদ করবে, কয়দিন চলে নিয়ে গেল। তারপরে এর সাথে জোট করলো, ওর সাথে জোট করলো, ওর সাথে কেউ রইলো না, একটা রইলো। এগুলি কে বের করে? আপনার একটা প্রশ্ন আপনাকে করতে হয়েছে, আপনার পুরোনো জায়গা বলে, এবং সেখানে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়েছে, এই কারণে জিজ্ঞেস করছি। আপনি প্রচারে গিয়েওছেন, আপনি বালিগঞ্জে আফরিনকে দেখে আপনার কেমন লাগলো? একদম এটা একটা ঝকঝকে, এই ১.৫ মাসের মধ্যে, যে বলে না শরৎচন্দ্র লিখে গেছিলেন অবাগীর স্বর্গে, ঘন্টা ২-১-এর অভিজ্ঞতা পুরো হয়ে গেলাম। এই ১.৫ মাসের মধ্যে বালিগঞ্জের পশ্চিমবাংলার মানুষ একটা প্রতিভাকে দেখলো। আচ্ছা আচ্ছা, আফরিন ২৯ বছরের বয়সে আফরিনকে দেখলো। আফরিন বেগম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক, রিসার্চ স্কলার, সে প্রার্থী হয়েছে। সে বক্তা, সুবক্তা, জ্ঞান, মানুষের সাথে মেশা, আচার আচরণ, ভঙ্গিমা সবই হচ্ছে মানুষকে টানার, মানুষের হৃদয়ে মেলাবার প্রক্রিয়ায় সেটি হয়েছে। মানুষকে কিন্তু সে স্পর্শ করে গেছে। ভোট কি দেবে না পরের কথা, কিন্তু তার বিরুদ্ধে একটি কথা কেউ বলার হবে না। তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা, ভাবতে পারেন যে আফরিন প্রথম জীবনে ক্যান্ডিডেট হলো। সে কোনোদিন রাজনৈতিক এরকম শিবিরে, তার আগে মোহাম্মদ সেলিম এবং শফিক লাহিড়ী তারা যখন ইলেকশন কমিশনে যায়, ওই হেল্প করার জন্য ওই ইলেকশন কমিশনে মিটিং এ ওকে সঙ্গে নিয়ে গেছিল, কারণ ও সব এইসব ওয়ার্কও জানে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা ওর কাছে ছিল। ওই কাগজপত্র নিয়ে যখন ইলেকশন কমিশন ভুল তথ্য দিচ্ছে, তাকে কাউন্টার করার, সাবস্টেনশিয়েট করার জন্য ও গেছিল। তারপরেও প্রার্থী হয়ে গেল। প্রথমেই এবিপির মতো একটা চ্যানেল, সুমনদের মতো একটা ধুরন্ধর অ্যাঙ্কার ডাকলেন ওকে। কাকে নিলেন? যে প্রাক্তন চিফ ইলেকট্রাল অফিসার, আইএস অফিসার দেবাশিস সেন, আর অন্যদের নাম আমি বলছি না, প্যানেলিস্টদের, অন্যরা প্রতিদিন থাকে। দেবাশিস সেন, তার সামনে ওকে নিয়ে, তার মধ্যে কুণাল সরকারের মতো একজন এদিক ওদিক সব জানতা। চিকিৎসাটা কি এখন করছেন জানেন, ভালো চিকিৎসক ছিলেন, কিন্তু এখন তো চিকিৎসার সময় নেই, তিনি হচ্ছেন এখন বিশেষজ্ঞ, সব জানেন।
পশ্চিমবাংলার রাজনীতি যারা করেন তারা কিছু জানেন না। আমি এক বাড়িতে গেছিলাম ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাবার জন্য, উনিও গেছিলেন। উনি গিয়ে রাজনৈতিক নেতাদের উনি বলে কিচ্ছু জানেন না। ওই বাচ্চাটাকে বলছে এদের কথা শুনবি না, ওনার কথা শুনতে হবে। কুণাল সরকার কখন কি বলে এগুলি যদি একটা রেকর্ড বানানো হয়, হ্যাঁ, তাহলে নিজেই নিজের মুখে থুতু ফেলবেন। সুতরাং সেও আছে, তার সামনে দাঁড়িয়ে সবার এই ধরনের লোকজনের সামনে যেভাবে ও এই ক্ষুরদার প্রশ্নের উত্তর একটার পর একটা দিলেন, ভিড়ে দিলেন, সেটা তো একটা বাংলার কাছে একটা প্রাপ্য। যখন এই ধরনের অবনমন চলছে নানা দিক থেকে, হ্যাঁ, নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধের অবক্ষয় চলছে, তখন যে এরকম রুখে দাঁড়ায় স্রোতের বিপরীতে এবং সেখানে মানুষের মনে একটা প্রশ্ন তুলে দেয়। আমি বলছিলাম উত্তর সব পেয়ে গেছে, প্রশ্ন তুলে দেয় আজ এই মেয়েটা। আমি লাস্ট দিন, যেদিন প্রচার শেষ দিন 27 তারিখে, সেদিন আমি সুজন চক্রবর্তী আরো কিছু শিল্পী তারা আমরা যখন ওর সাথে ছিলাম, ওর অ্যাপ্রোচ, মানুষ কিভাবে উপর থেকে নিচ থেকে একেবারে প্রতিভাসত্ব যারা কাজকর্ম করে সমস্ত অংশের উপরের একেবারে উঁচু শিক্ষিত বা সম্ভ্রান্ত, এরা আবার তলাকার গরিব মানুষ মধ্যবিত্ত তারা পর্যন্ত কিভাবে ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করছিল, এটা দেখে আমি অভিভূত। কারণ আমি ওই কনস্টিটিউয়েন্সিতে লোকসভায় লড়েছি 2 বিধানসভায় আমি 4 বার লড়েছি, 3 বার জিতেছি, 1 বার হেরেছি। সুতরাং আমি ওই কনস্টিটিউয়েন্সিটা চিনি। কিন্তু আমি বললাম আমিও এরকম কোনোদিন যখন জিতেছি তখনও এরকম সাড়া পাইনি, ও যা সাড়া পেয়ে। এখন এই সাড়া পাওয়া, প্রচারে সাড়া পাওয়া আর ভোটের রেজাল্টে তার প্রতিফলন ঘটা, দুটো কিন্তু এক নয়। এই কারণে আগে প্রচারের দিকে দেখলেই সব বলতো যে এটা আমরা আগে কি করতাম, ভোটার লিস্ট স্কুটিনি করতাম, স্কুটিনি করে কি দেখাতাম, পক্ষে বিপক্ষে আর ফেসিলিটি। পক্ষে ওর কথাবার্তা, আন্দোলন সংগ্রাম, অতীতের অভিজ্ঞতা, তাকে পক্ষে দিলাম। আর যে বিপক্ষে সবসময় গালাগালি করছে গেছে, তখন তার বাড়িতে যখন গেছি সে তখনও আমার গালাগালি করছে। আরেক দল হচ্ছে কোনো কথা, ঠিক আছে ভেবে দেখবো, তখন আমরা দেখলাম ফেসিলিটি, সে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। এইভাবে ভোট হতো এবং ভোটের রেজাল্টে আমরা পক্ষে যা দিতাম, এই নাম্বারটা যখন ফলাফল আসতো পক্ষেরটা মিলে যেত। আচ্ছা, এইবার ডিসাইডিং ফ্যাক্টর কোনটা হয়, ভেসিলিটি। কখন যখন তার লাস্ট মোমেন্টে চলতে 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 তাদের অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু ওই সেই মুহূর্ত থেকে একটা, যে কোনো একটা, হয় প্রলোভনের কাছে মাথা নত করা, না একটা মিথ্যা প্রতিশ্রুতির কাছে তারা প্রভাবিত হয়ে ভোট দিয়ে দেয়। দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি 84 সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর ভোট হয়েছিল লোকসভা, জানেন সেই সময় পশ্চিমবাংলা 16টা আসনে সহানুভূতি। এই ঝড়ের পর তো আমি যুব ফেডারেশন করতাম, যুব ফেডারেশন সেক্রেটারি ছিলাম। তো আমি তেহট্টে মিটিং করতে গেছিলাম প্রথম, গিয়ে একটা পঞ্চায়েতের মেম্বার রিক্সা চালায়, আমাকে নিয়ে গেল মাধবেন্দু মাহান্ত, তিনি ছিলেন MLA, তার বাড়িতে। এবার যখন 84 সালের নির্বাচনের পর আমি আবার ওখানে গেছি মিটিং এ, সেই রিক্সা চালক তখন আমাকে দেখেই বলছে, আরে আপনি এসছেন? বলে আমার আঙুলটা কেটে নি। বলে কেন? বলে আপনাকে আমি গর্ব করে বলেছিলাম যে আমি বামফ্রন্টের হয়ে পঞ্চায়েতের মেম্বার হয়েছি, রিক্সা চালক, তাও রিক্সা চালায়, কিন্তু এইবার আমি ভোট দিয়ে দিয়েছি কংগ্রেসকে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমাকে কংগ্রেসের লোকেরা বাড়িতে এলো, এসে বলে তোমাকে রিক্সাটা দিয়েছে, লোন দিতে হবে। হ্যাঁ, তবে কি করবে, শোধ দাও। বলে আমি মাসে 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 ব্যাংকে EMI দেই। বলে হ্যাঁ, তুমি এবার কংগ্রেসকে ভোট দাও, কিচ্ছু দিতে হবে না। এবারও ভোট দিল। 1 মাস পর আমি তো গেছি, 1 মাস পরে আবার ব্যাংকের নোটিশ এলো, টাকা দিতে হচ্ছে। তখন আমায় বললে, আমাকে যে বামফ্রন্ট আমাকে রিক্সা করে দিল তার বিরুদ্ধে আমি ভোট দিয়েছি, আমার আঙুলটা, যে আঙুলে আমি দিয়েছি সেটা আঙুলটা কেটে নিন। আমি বলে না, এটাই যে আপনি যে উপলব্ধি করেছেন, এটাই স্বীকারোক্তিটাই যথেষ্ট। আপনি এবার এই ধরনের প্রলোভনে আর বিভ্রান্ত হবেন না, এইটা হচ্ছে রিয়েলিটি। সুতরাং
আপনি নির্বাচনী ফলাফল সব বলছেন, সব ক্ষেত্রে তারপরেও দেখলেন কি বলছে মানে আমি পালস তো বলছে, পালস কেউ তৃণমূলকে সাপোর্ট করছে না, তাহলে সি মাস্ট গো। যার বাড়ি থেকে যে তৃণমূলের পক্ষে এতদিন বলেছে সে পর্যন্ত বলেছে সি মাস্ট গো। আচ্ছা, এবার আপনি ভোটের রেজাল্ট দেখেন না, সব মিলবে, মিলবে না। এবার সি মাস্ট গো বলে তাহলে হুইল কাম, কে অল্টারনেটিভ, তার বিকল্প কি, এখানে তো দেখার কথা। কেউ তখন বিকল্প হিসেবে দাঁড়াচ্ছে। আবার মোদি গ্যারান্টি, এবার 6 দফা গ্যারান্টি। এই 6 দফা গ্যারান্টি কিছু লোক বিভ্রান্ত হবে, অথচ ভুলে যায়, কারণ ওই স্মৃতিশক্তি দুর্বল। এই নরেন্দ্র মোদী বলেছিল যারা সারদাকাণ্ড হয়েছিল তাদেরকে শাস্তি দেবে, টাকা ফিরিয়ে দেবে, তো 12 বছর কেটে গেল, ইচ্ছে হলো না। নারদা কাণ্ডে এথিক্স কমিটি হয়েছিল, তার নেতা লালকৃষ্ণ আদবানি তার চেয়ারম্যান ছিলেন। এথিক্স কমিটি নারদা কাণ্ডে যারা টাকা নিল সব মিডিয়া সব দেখেছে, সব টাওয়েলের মধ্যে কিভাবে নিচ্ছেন, মেয়র থেকে মন্ত্রী থেকে তারা কিভাবে নিচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত বিচার হলো, কোনোটাই হলো না। এই অভয়াকাণ্ডের এই 2024-এর 9ই আগস্টের পর থেকে হলো না, তার মাকে প্রার্থী করে দিল। কি পাবেন? তার মাকে যে প্রধানমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎই দিলেন না, এখন ভোটের আগে ভোটের নাম পেলাই, হ্যাঁ, উনি পাশে বসিয়ে তার মাথায় তুলে আশীর্বাদ করছেন, যে সন্তানকে হারালো, এরকম একটা কৃতি সন্তানকে, তার অপরাধীদের, খুনিদের আড়াল করে এই নরেন্দ্র মোদী হচ্ছে গণেশ চতুর্থী দিন তখনকার মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়িতে গিয়েছিলেন। কেন যে মামলা সুমোটো চন্দ্রচূড় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন, সেটাকে কেন বরফ চাপা দিলেন? কে কৈফিয়ত দেবে? সুতরাং এই ধরনের প্রতিশ্রুতিগুলি আছে, এর নিরিখে আপনাকে ভোটের ফলাফল দেখতে হবে। মানুষ অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে, কিন্তু তারা এটাও দেখছে যে তৃণমূলকে হারাবে, বামপন্থীরা বলছে বিকল্প, বাম কংগ্রেস তারাও বিভক্ত, আলাদা করে লড়ছে। এই সব কিছুর মধ্যে বামপন্থীদের অগ্রগতি চায় না। নরেন্দ্র মোদীদের, RSS এর, তাদের কাছে, গোয়াল ওয়াকারের কাছে 3টে থ্রেট। একটা থ্রেট হচ্ছে মুসলিম, একটা থ্রেট হচ্ছে খ্রিস্টান, আর একটা থ্রেট হচ্ছে কমিউনিস্ট। রাজনৈতিক দল শক্তি হিসাবে একটাই, আর দুটো হচ্ছে ধর্মীয় শক্তি। স্বাভাবিক সেই কমিউনিস্টদের উত্থানটা RSS চাইবে, RSS এর শতবর্ষ অতিক্রম করেছে। সুতরাং কমিউনিস্টদের ঠেকাবার জন্য RSS যত ঘৃণ্য কাজ করা দরকার সব করবে, যাদের সাথে মেলা দরকার তাই করবে, যত এক্সপোজ হওয়ার এক্সপোজ হবে। আপনার এত বছরের এক্সপিরিয়েন্স, আপনি একটা জিনিস আমাকে বলুন, এই যে একটা প্রত্যাবর্তন বনাম পরিবর্তনের একটা যে হাওয়া চলছে আর কি, আপনার কি মনে হয় যে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে? আপনি দেখুন, নির্বাচনী রায়ের যা 21-এ হয়েছে, যা 24-এ হয়েছে, তার পরিবর্তন হবে, তার পরিবর্তন, রায়ের পরিবর্তন হবে। আচ্ছা, এবার তার মানে আপনি খুব স্পেসিফিক বললে যে তৃণমূল যাচ্ছে, আমি স্পেসিফিক রায় যা দিয়েছে তৃণমূলের পক্ষে দিয়েছে, সরকারটা এজ এ হোল। 21-24 আপনি আমায় যা প্রশ্ন করছেন আমি তাই উত্তর দিয়েছি। আপনি বলেছেন প্রত্যাবর্তন না পরিবর্তন, আমি বলেছি রায়ের পরিবর্তন। যে এখানে রায় দিয়েছিল, যাকে তারা অবলম্বন করেছিল, এই রায়ের অনেক পরিবর্তন ঘটবে, অনেক পরিবর্তন ঘটবে। এটা EVM মেশিনে বন্দী আছে এই রায়টা। সুতরাং সেটা 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে, এটা কোন দিকে যাচ্ছে, এই যে পরিবর্তনটা হলো রায়ের, এবার কোন দিকে যাচ্ছে সেটা তো ওখানে বন্দী। আর প্রকৃত রেজাল্ট যদি আসে, এর মধ্যে যদি আবার কিছু প্রকৃত রেজাল্টের কথাই বলছি আমি, প্রকৃত রেজাল্টে আমি বললাম, আপনি যেটা বলছেন পরিবর্তন না প্রত্যাবর্তন, আমি বলেছি পরিবর্তন। বেশ, পরিবর্তনটা এই রায়ের পরিবর্তন। এবার সরকার পরিবর্তন হবে কিনা, দ্যাট ইজ টু বি ডিসাইডেড বাই আফটার দ্য রেজাল্ট, আফটার দ্য গেজেট। নতুন সরকারের ক্ষেত্রে যদি আপনি যেটা বলছেন ফ্রি অ্যান্ড ফেয়ার যদি রায় যদি দেয়, যদি নতুন সরকারের ক্ষেত্রে কি বামেদের ইনফ্লুয়েন্স থাকবে নতুন সরকার গঠন? আমার হিসেবে বিজেপি, তৃণমূল কেউ মেজরিটি পাবে না। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তারা নির্ণায়ক হবে যদি সব ঠিক মতো চলে। আচ্ছা, নির্ণায়ক এটা একটু যুক্তি দিয়ে আপনি বলুন যে কেন বলছেন এটা। আমি কেন বলছি, এই কারণে আমরা এই অবস্থার মধ্যে যারা শূন্য,
তারা 1 লাফে হয়ে যায়, শূন্য থেকেও হয়। আমরা 1972 থেকে 77 আমরা শূন্য ছিলাম, তাই তো সেখান থেকে কিন্তু কোথায় এসেছিলেন? হ্যাঁ। সেখান থেকে 1 লাফে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী 178টা সিপিআইএম পেয়েছিল। সুতরাং কখন কি, ওই যে বললাম না, ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় বুড়ো হয়ে গেলাম, অবাগী স্বর্গ শরৎচন্দ্র, তো কখন কোনটা হয়। এই যে ভোটে নরসিংহ রাও জিতেছিলেন 4,35,000, নরসিংহ রাওয়ের মৃত্যুর পর ওই ভোট, ওই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল নান্দিয়াল। আর ওই যে হ্যাঁ শুনুন না, ভোটারের কথা আমি কথাটা শোনা, নান্দিয়াল, এই নান্দিয়াল কেন্দ্রে কংগ্রেস পরাজিত হয়েছিল, 4,37,000 তার মাইনাস হয়ে গেল। সুতরাং কখন সবটা নির্ভর করবে, শেষ কথা বলবে জনগণ, নির্বাচক মন্ডলী। এই নির্বাচক মন্ডলী যারা এত ব্যথা বেদনা নিয়ে এত হয়রানি হয়েছিল, যারা হয়রানি করেছে, তারা বিজেপি কার কাছে কে বাধা হয়েছে সেটা তারা নিজেরা দেখেছে। ওয়েরা নোজ ওয়ের দ্য শু পিঞ্চেস, এটা বুঝে রাখবেন তো। সুতরাং যে যন্ত্রণা ভোগ করে সে জানে কোথায় গুঁতো খাচ্ছে, কোথায় খোঁচা খাচ্ছে, সে জানে। সুতরাং সেইটা তাকে রায় দিয়েছে। আমরা এটা জানি, অন্যায়ের কাছে সব মাথা নত করা এটাই ভবিতব্য নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার চাওয়া, অন্যায়ের প্রতিকার চাওয়া, এটাই ভবিতব্য। নমস্কার। নমস্কার।